একজন সাংবাদিকের সারা জীবনে ঘটে চলা নানান অপার্থিব ব্যাখ্যাহীন ঘটনা, যার কোনো সাক্ষী নেই, এমনকি নেই কোনো শ্রোতা বা পাঠক। শেষ জীবনে এসে একদিন সেগুলোকেই নিজের খসড়া খাতায় লিখতে শুরু করেন বিতংশ খাসনবিশ। উদ্দেশ্য ছিল এই শস্য শ্যামলা বাংলার বুকে বিভিন্ন সময়ে ঘটে যাওয়া বিভিন্ন অপার্থিব ঘটনার একটা জীবন্ত দলিল তৈরি করা, যার সূচনা হয়েছিল সেই ছোট্টবেলায় তার ঝুড়ি দিদার হাত ধরে। সেই খাসনবিশের খসড়া থেকে আজকের নিবেদন শ্যাওলা। গল্পটি প্রথম প্রকাশিত হয় কল্পবিশ্ব ওয়েবজিনের বিশেষ মহিলা সংখ্যা 2019-এ। এই সিরিজের এখনও পর্যন্ত প্রকাশিত বাকি দুটি গল্প হল গাছপাথর এবং পিউপা, এবং আসতে চলেছে আরও কিছু গল্প এবং উপন্যাস। নমস্কার, আমরা এসো গল্প করি। আজ আপনি শুনবেন দেবলীনা চট্টোপাধ্যায়ের লেখা বিতংশ খাসনবিশ সিরিজের প্রথম গল্প শ্যাওলা। তবে গল্প শুরু করার আগে প্রত্যেকবারের মতোই একটাই অনুরোধ, প্লিজ 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 আমাদের চ্যানেল এসো গল্প করিকে সাবস্ক্রাইব করে দিন। শুরু হচ্ছে আজকের গল্প শ্যাওলা। ঝুড়ি দিদা ভূত দেখতে পেত, মরে যাওয়া মানুষ, জীবজন্তু, গাছপালা সব। কতবার বাতাসের গায়ে হাত নেড়ে নেড়ে কথা বলতে দেখেছে সেজ দাদু, বাগানের শুকিয়ে যাওয়া বনতুলসী বা গাড়ির তলায় চাপা পড়া আমাদের আদরের মেনিটার সঙ্গে। সবাই বলতো ঝুড়ি দিদা নাকি পাগল। চোখে মোটা চশমাটা রাঙা জেঠু ছিল সায়েন্সের টিচার। মাঝে মাঝে ভুরু কুঁচকে উদাস স্বরে বলতো, হয়তো অন্য কোনো তরঙ্গ প্রবাহের সঙ্গে যোগাযোগ হয় খুড়িমার। তুই দেখিস ভিনগ্রহীরা এভাবেই একদিন নিজেদের অস্তিত্ব জানান দেবে। আমি তখন কত, সবে 9 কি 10। রাঙা জেঠুর কথাগুলো কেমন যেন চৌবাচ্চায় জল ভরার অঙ্কের মতো মাথার ওপর দিয়ে সাঁই করে বেরিয়ে যেত। বরং পায়ে পায়ে ঘুরতাম ঝুড়ি দিদার। একদিন গরমের দুপুরে ফোকলা দাঁতের ফাঁকে টকাস টকাস আওয়াজ করে কদবেল মাখা খেতে খেতে ঝুড়ি দিদা বলেছিল, শোন বুতু, মনে রাখবি আসলে না বলে কিচ্ছু হয় না, বুঝলি? আজ এতদিন বাদে হঠাৎ ঝুড়ি দিদার এই কথাটাই আমার ভীষণভাবে মনে পড়ছে। ঝুড়ি দিদার মৃত্যুটাও হয়েছিল বড় অদ্ভুতভাবে। সন্ধ্যাবেলায় আহ্নিক সেরে নিজের ঘরে গিয়ে দৌড় দিল ঝুড়ি দিদা। সবাই ভাবল মাথাটা তা ধরেছে বুঝি। রাতে খাওয়ার সময় যখন দৌড় খুলল না, তখন জেঠু আর বাড়ির কাজের লোক নকুদা মিলে শেষমেশ দরজাটা ভেঙেই ফেলল। ভেতরে সে এক ভয়ঙ্কর ব্যাপার। তক্তপোষের ওপর টান টান হয়ে শুয়ে আছে দিদা, আর তার গলাকে পেঁচিয়ে জড়িয়ে আছে তার বটের ঝুড়ির মতো খড়খড়ে লালচে চুলগুলো। ডাক্তার এসে বলল ওই চুল গলায় দড়ির মতো পেঁচিয়ে গিয়ে দম বন্ধ হয়ে মারা গিয়েছেন দিদা। কিন্তু দিদার মুখে এক ফোঁটাও যন্ত্রণার চিহ্ন মাত্র ছিল না, যেন পরম নিশ্চিন্তে ঘুমাচ্ছে। কিন্তু সবার চোখেরই আমি দেখেছিলাম দিদার চুলগুলো যেন একটু একটু নড়ছে, যেন কতগুলো ছোট সাপের বাচ্চা। দেখেই ছিটকে পালিয়ে এসেছিলাম, ভেবেছিলাম নিশ্চয়ই ভুল দেখেছি। হ্যাঁ, এমন আবার হয় নাকি? অমনি যেন কানের কাছে ফিসফিস করে বলেছিল ঝুড়ি দিদা, হয় হয় হয়, আসলে হয় না বলে কিচ্ছু হয় না। এই হয় আর হয় নার মাঝখানের দেওয়ালটা যে খুব সূক্ষ্ম, সেই সত্যের সম্মুখীন আমাকে বেশ কয়েকবার হতে হয়েছে। সেই সমস্ত ভয়ালো বিভৎস অভিজ্ঞতা, যার সাধারণ বুদ্ধিতে কোনো ব্যাখ্যা হয় না, অথচ এক
এক স্নায়ু অবশ করা চিনচিনে আতঙ্ক ছেয়ে ফেলে মানুষকে। এমন এক্সক্লুসিভ নিউজ রিপোর্ট করার সুযোগ পেয়েও কি সেটা জাস্ট ছেড়ে দিত এই বিধ্বংস খাসনবিশ? হ্যাঁ, ছেড়ে দিয়েছি। কারণ এই হয়ের বেড়াটপকে হয় না দুনিয়া দেখার মতো চোখ কটা মানুষের আছে? কজনই বা বিশ্বাস করত পাগলের প্রলাপ কিংবা বানানো গল্প ভেবে জাস্ট উড়িয়ে দিত। কিন্তু আজকাল কেমন যেন গা ছাড়া ভাব এসেছে আমার মধ্যে। কিছুতেই যেন কিছু যায় আসে না। বারাসাতের এই ছোট্ট 2 কামরার ফ্ল্যাটে একা একা বসে এখন মাঝে মধ্যেই পুরনো দিনের স্মৃতিগুলো যেন ঘরের দেওয়ালে, মেঝেতে, ছাদে ঠিক সিনেমার মতো চলতে শুরু করে দেয়। মনে হয় আমি মারা গেলে এই গল্পগুলোর কি হবে? কেউ জানবে না সেই সব হাড়হীন করা ঘটনাগুলোকে। বিয়ে থাও করিনি। এখন আমার এই নিঃসঙ্গ জীবনের সঙ্গী বলতে হাই ডায়াবেটিস আর গাঁটের ব্যথা। পুরনো স্মৃতি যতই টান টান থাকুক, ছোটখাটো জিনিস আজকাল বড্ড ভুলে যাচ্ছি। বুঝতে পারছি আমার সময় ঘনিয়ে এসেছে। ঘটনাটা 80-র দশকের শুরুর দিকে, সম্ভবত 84 ডিসেম্বর। তখন আমি বছর 30-এর তরতাজা রক্ত গরম যুবক। আনন্দবাজারের ঢাকা বুকো স্টাফ রিপোর্টার হিসেবে নাম বেশ হয়েছে। তো দেশে তখন টালমাটাল অবস্থা। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যার পর ডিসেম্বরে সাধারণ নির্বাচন ঘোষণা হলো। ভোটের খবর করতে করতে জেলায় জেলায় দৌড়াদৌড়ি করে প্রায় সপ্তাহখানেক পর ঘরে ফিরলাম। দেখলাম মামার বাড়ি থেকে ভোলা মামার চিঠি এসেছে। খুলেই দেখলাম মামা লিখেছেন, পলাশপুরের রাস্তা কি ভুলেই গেলি? এবারে খেজুর গাছগুলোয় হাঁড়ি ভরে ভরে রস হচ্ছে, হায় দেখে যা। উঁচু কবে থেকে নতুন ক্যারাম বোর্ডটা তুলে রেখেছে, তুই এলে নাকি ওটার উদ্বোধন হবে। তোর মামিও পিঠে পুলি খাওয়াবে বলে অস্থির। গেজমি ছেড়ে কটা দিন দিদিকে নিয়ে এসে কাটিয়ে যা দেখিনি। এখানে বলে রাখি, ভোলা মামা আমার নিজের মামা নয়, মায়ের খুড়তুতো ভাই। যদিও আপন মামার চেয়ে কোনো অংশে কম নয়, বরং বলতে গেলে খানিকটা বেশি। আমার নিজের মামা লন্ডনে বড় ডাক্তার, স্ত্রী কন্যা নিয়ে সেখানেই থিতু হয়েছেন। সুতরাং পলাশপুরের বিশাল বাড়িতে এখন আছে বলতে ভোলা মামা, মামি আর তাদের একমাত্র পুত্র শ্রীমান কুচু। চিঠিটা পেয়ে মনটা বেশ নেচে উঠল আমার। মামির হাতের গুড়ের পায়েসের বাটি যেন সকাল বিকাল হাতছানি দিয়ে ডাকতে শুরু করলো আমাকে। তাছাড়া কুচুরও এখন কলেজের পরীক্ষা শেষ, ওর সঙ্গে গ্রামে দাপিয়ে বেড়ানো যাবে খানিক। অতএব দেরি না করে দিন 2 পর ভোর ভোর ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম। শীতের মধ্যে মায়ের বাতের ব্যথাটা একটু বেড়েছিল, তাই ইচ্ছা থাকলেও মাকে সঙ্গে নিতে পারলাম না। শিয়ালদা স্টেশন থেকে লালগোলা প্যাসেঞ্জার ধরে মুড়াগাছা, আর সেখান থেকে বাসে 20 মিনিট গেলে পলাশপুর। এতদিন পরও আমার মনে আছে, আমাকে কাছে পেয়ে যেন মামির সে কি আনন্দ। একবার বাগানে টেনে নিয়ে যাচ্ছে নতুন ওঠা গাছ দেখাতে, পরক্ষণেই দাওয়ায় বসিয়ে কচুরি আলুর দম এনে হাজির করছে। ভোলা মামা তো আমাকে দেখেই ব্যাগ নিয়ে ছুটল বাজারে। কুচুও যাকে বলে আনন্দে একেবারে আত্মহারা। আমার থেকে কুচু প্রায় বছর 10 ছোট, তাও বরাবরই আমার খুব ন্যাওটা ছিল। যদিও এখন বহুদিন যোগাযোগ নেই। বড় কেন্দ্রীয় সরকারি কর্মচারী এখন, থাকে বোধহয় দিল্লিতে। যাই হোক, ভরপেট খাওয়া দাওয়া সেরে খানিক গড়িয়ে নিয়ে দুপুর বিকেল নাগাদ কুচুকে নিয়ে বেরিয়ে পড়লাম। পলাশপুর কলেজ মাঠটা বিশাল,
জায়গায় জায়গায় দল বেঁধে ক্রিকেট ফুটবলের আসর বসে গেছে। ভারত তখন ক্রিকেট বিশ্বকাপ জিতেছে আগের বছর, তাই ফুটবলের চেয়ে ক্রিকেটের জ্বরটাই বেশি। সবাই কপিল দেব হতে চায়, আমিও তাই নেমে পড়লাম মাঠে। ধীরে ধীরে খেলা জমে উঠল। আমাদের টিম তখন ফিল্ডিং করছে। কুচুর এক বন্ধু বিরাট এক ছক্কা হাঁকালো। আর বল গিয়ে পড়ল ঝোপ জঙ্গল পেরিয়ে সেই শিব মন্দিরের দিকে। বুথুদা প্লিজ বলটা নিয়ে আসবে। অগত্যা আমাকেই যেতে হলো বল কুড়োতে। শিব মন্দিরের পেছন দিকে বড় বড় শাল গাছের ফাঁক দিয়ে এগিয়ে চলেছি। হঠাৎ সামনে চোখে পড়ল একটা ভাঙাচোরা পরিত্যক্ত দোতলা বাড়ি। বাড়িটার জায়গায় জায়গায় দেওয়াল ফাটিয়ে বট অশ্বত্থের চারা অজগরের মতো জাপটে ধরে রয়েছে। বাড়িটার সামনে প্রায় বুক সমান উঁচু আগাছার জঙ্গল। শীতের পড়ন্ত বেলা, যদিও আকাশে তখনও সূর্যের নরম আলো ছড়িয়ে রয়েছে, তবুও একটা নোংরা মশারির মতো খসখসে কালচে ছায়া যেন বাড়িটার ওপর ঝুলে রয়েছে। হয়তো এত বড় বড় গাছপালা ঘিরে রয়েছে তাই। তবুও গাটা কেমন যেন সিটিয়ে উঠল। কিছু তো একটা অস্বাভাবিকতা আছেই। একটা পাখির ডাক তো ছাড়, সামান্য শুকনো পাতার আওয়াজও শোনা যাচ্ছে না। সব শব্দকে যেন মুখ টিপে আটকে রেখেছে কেউ। বলটা কুড়িয়ে নিয়ে সবে ঘুরে দাঁড়াবো এমন সময় দেখলাম বাড়িটার এখানে ওখানে দাঁতবিহীন ফোকলা রাক্ষসের হাঁয়ের মতো বড় বড় জানলা রয়েছে। এরই মধ্যে একখানা আধখোলা জানলা কেউ যেন একটা সরু শুকনো ফ্যাকাশে হাত দিয়ে ভেতর দিকে আস্তে করে টেনে বন্ধ করে দিল। কয়েক মুহূর্তের জন্য যেন মাটিতে গেঁথে গেলাম। একটা শিরশিরে দম বন্ধ করা অনুভূতির মধ্যে আমি ঘেমে উঠলাম। এই বাড়িতে কেউ থাকে নাকি হাওয়ায় বন্ধ হয়ে গেল জানলাটা? এক ঝলক দেখলাম না হাতটা। এইরকম জঙ্গলের একটা হাড় বের করা জরাজীর্ণ মৃত্যুপুরীর মতো বাড়িতে কেউ থাকে? হঠাৎ একটা ঝটপট আওয়াজে চমকে উঠলাম। দেখলাম এক ঝাঁক পায়রা মাথার ওপর দিয়ে বাড়িটার দিকে উড়ে গেল। একটা ঠান্ডা তুরতুরে বাতাস বইতে শুরু করেছে। আকাশের আলো কিছুটা ফিকে হয়ে গেছে। সেই আলো আঁধারির মধ্যে বাড়িটাকে যেন আরো কদাকার লাগছে। না, কোথাও কিচ্ছু নেই। হাতটার কথা কিছুতেই মাথা থেকে যাচ্ছিল না, তাই বলটা নিয়ে ফেরার পথে পা বাড়ালাম। ওই শিব মন্দিরের পেছনে বাড়িটা কার গো? কেউ থাকে ওখানে? রাতে খেতে বসে ভাতের সঙ্গে মাংসের ঝোল মাখতে মাখতে ভোলা মামাকে জিজ্ঞাসা করলাম, কোন শিব মন্দির? আরে ওই কলেজ মাঠের পাশে যেটা আছে না, পেছন দিকটা জঙ্গল মতো, ওখানে একটা বাড়ি আছে দেখলাম। আমার কথা শুনে হাসলো কুচু। কথা থামিয়ে ওর দিকে কটমট করে তাকালাম। সেই সন্ধ্যে থেকে এরকম করছে ও। বল নিয়ে ফেরার পথে ওকে জিজ্ঞাসা করেছিলাম বাড়িটার ব্যাপারে, এক কথায় হেসে উড়িয়ে দিল ব্যাটার ছেলে। আরে আমরা ছোটবেলা থেকে দেখছি ওই পোড়ো বাড়ি, কে আবার থাকবে বলো তো? কেমন ভাঙাচোরা দেখছো না? যা জঙ্গল সামনে, ওখানে ঢোকাই অসম্ভব ব্যাপার। তুমি ভুল দেখেছো বুধুদা। কোনো শুকনো গাছের ডাল আটকে ছিল হয়তো, হাওয়ায় জানলাটা বন্ধ হতে ওরকম মনে হয়েছে তোমার। হ্যাঁ তুমি ছাড়ো তো ওসব। কিন্তু এতটা ভুল দেখলাম আমি? ও, তুই দত্ত বাড়ির কথা বলছিস? দত্ত বাড়ি?
ওই শালবনের ভেতরে হালকা গোলাপি রঙের দোতলা বাড়ি তো, অবশ্য এখন রং চড়ে গেছে। খাওয়া শেষে 3 তলার বইয়ের ঘরটাতে জুত করে বসলাম 3 জন। পান চিবোতে চিবোতে মামা শুরু করলো। বাবার মুখে শুনেছি দত্তদের পলাশপুকুরে 3 পুরুষের বাস, প্রচণ্ড উচ্চশিক্ষিত বনেদি পরিবার। রাঘবেন্দ্র দত্ত প্রথম পলাশপুর আদালতের প্রধান বিচারপতি হয়ে আসেন। রিটায়ার করার পরেও এখানেই বাড়ি বানিয়ে থেকে যান। তার ছেলে গগন স্যার মানে গগনেন্দ্র দত্ত অঙ্কের প্রফেসর ছিলেন পলাশপুর কলেজে, আমরা পড়েছি তার কাছে। গগন স্যারের একমাত্র ছেলে সমুদা মানে সোমেন্দ্র দত্ত, এও খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল। কলেজ পাস করে বিদেশে চলে গিয়েছিল সমুদা। তারপর সেখান থেকে আর্কিওলজি নিয়ে পিএইচডি করে দেশে ফিরে এসে এএসআইতে বড় কোনো পোস্টে জয়েন করে। সব কুচুর জন্মের আগের কথা। কুচু তখন মন দিয়ে সেলফের ওপরে ঘুরে বেড়ানো টিকটিকিটাকে দেখছে। ওকে একটু ভেঙচে ভোলা মামাকে বললাম, তো এখন কে থাকে ওই বাড়িতে? আর ওরকম ভাঙাচোরা বেহাল অবস্থায় বা কেন? সারাই হয় না? সেটাই একটা অদ্ভুত ব্যাপার বুঝলি। ওদের অবস্থা ভালোই ছিল, আগেই বলেছি। তাছাড়া সমুদা নিজেও বড় চাকরি করত, দিল্লিতে পোস্টার ছিল। বছরে একবার বউ আর মেয়েকে নিয়ে আসতো। এরপর গগন স্যার মারা গেলেন, কাকিমা আগেই মারা গিয়েছিলেন, ওদের আশাটাও খানিকটা কমলো। এরপর স্যার মারা যাওয়ার ঠিক 2 বছর পর একটা বৃষ্টি ঘটনা ঘটল। ওরা এসেছিল স্যারের বাৎসরিকের কাজে। একদিন বাজার করে ফেরার পথে বৌদি মানে সমুদার স্ত্রী আর বাচ্চা মেয়েটা রিক্সা করে ফিরছিল, আর একটা ট্রাক এসে মারল ধাক্কা। ওহ, সে কি ভয়ঙ্কর দৃশ্য! দুজনেই থেঁতলে গিয়েছিল একেবারে। তারপরেই সমুদার আসা যাওয়াটা একেবারেই বন্ধ হয়ে গেল বলা চলে। পলাশপুরের সঙ্গে যেন সব রকম যোগাযোগই বিচ্ছিন্ন হয়ে গেল। বৌদি বেঁচে থাকতে তাও টাকা পাঠিয়ে লোক লাগিয়ে বাড়ি বাগান সব সাফসুত্র করাতো। বৌদির পর সেটাও বন্ধ হয়ে গেল। ছাদ দেওয়াল থেকে পলেস্তারা খসে ঝোপ জঙ্গল হয়ে অত সুন্দর বাড়িটা স্রেফ সাপ খোপের রাজত্ব হয়ে গেল। আগেই বলেছিলাম, এখন মিলল তো। এতক্ষণে সুযোগ পেয়েছে কুচু। ভুরু নাচিয়ে আমার দিকে তাকালো। তবে সমুদা একবার ফিরে এসেছিল। কুচুকে থামিয়ে গম্ভীর স্বরে বলে উঠল মামা। আমরা চুপ করে তাকালাম মামার দিকে। সেটাও প্রায় বছর 25-30 আগের কথা, যদিও আমার সঙ্গে দেখা হয়নি। সন্ধ্যেবেলা পাড়ার মোড়ে আড্ডায় শুনলাম আগের দিন রাতে নাকি সমুদা ফিরেছে। মনে হয় অসুস্থ, সঙ্গে একটা লোক ছিল। বাড়িটার অবস্থা তখন অলরেডি খারাপ হতে শুরু করেছে। ভাবলাম এবারে বোধহয় বাড়ির কাজরাজ করাবে, কিন্তু কোথায় কি, বাড়িতে এমনই পড়ে রইল। সমুদা বিশেষ বেরোতো না, ওই সঙ্গের লোকটাই বাজার হাট করত। তার কিছুদিন পর থেকে লোকটিকেও দেখতে পেতাম না, মনে হয় চলে গিয়েছিল ওরা। ওই সেই থেকেই অত সুন্দর বাড়িটা ভূতের বাড়ির মতো পড়ে থাকলো। ও বাবা, ঘুম পাচ্ছে। শুকনো গাছের ডাল। মনে করার চেষ্টা করলাম সন্ধেবেলায় কয়েক সেকেন্ডের জন্য দেখা সেই বস্তুটাকে। উঁচুও আমাকে পাত্তা না দিয়ে দিব্যি পকেটে হাত পুড়ে শীষ দিতে দিতে ওপরে চলে গেল। বুঝতেই পারছি আমার ওই হাত দেখার ব্যাপারটা আদৌ বিশ্বাস করেনি, কিন্তু তবুও একটা কুটকুটে অস্বস্তি খোঁচা মেরে চলেছে আমাকে। ভেতর ভেতর কেউ যেন বলে চলেছে,
ওসব শুকনো গাছের ডাল ডাল কিচ্ছু নয়। হে খাসনবিশ, তুমি 5 আঙুল বিশিষ্ট মানুষের হাতি দেখেছ। ব্যাপারটা খতিয়ে দেখতে হবে কিন্তু। যাও, কাল সকাল সকাল কাজে লেগে পড়ো। কিছু কিছু দৃশ্য, কিছু কিছু অনুভব মানুষের সত্তার মধ্যে যেন বরাবরের মতো গেঁথে যায়। আজ এত বছর পরেও শীতের সকালে দেখা সেই কঙ্কালসার জংলা বাড়িটার কথা ভাবলেই একটা অদ্ভুত শিরশিরে শীতলতা শরীরের সারা অংশে ছড়িয়ে পড়ে। 25-30 বছরের তুলনায় বাড়িটা যেন একটু বেশি বিধ্বস্ত ছিল, বিশেষ করে গাছপালা আর ঝোপঝাড়ের প্রাচুর্য। পলাশপুরের মাটির উর্বর ফলনশীল নামে যথেষ্ট সুনাম আছে, তবে এই চত্বরে এলে সেটা যেন আরো ভালো করে বোঝা যায়। পরের দিন সকাল সকাল জলখাবার খেয়েই বেরিয়ে পড়লাম। উঁচুকে কি যেন একটা অজুহাত দিয়েছিলাম, আজ তা মনে নেই, তবে যাতে ও ঘুণাক্ষরেও বুঝতে না পারে সেই ব্যবস্থাই করেছিলাম। যদিও সকাল 10টার মিঠে করা রোদ্দুর ছড়িয়েছিল গোটা পলাশপুর জুড়ে, তবু দত্তবাড়ির ভাঙা গেটের সামনে পৌঁছনো মাত্রই একটা অসাড় করা অস্বাভাবিক শীতলতা যেন আমায় ঘিরে ধরল। জায়গাটা যাকে বলে একটা মিনি জঙ্গল। আম, জাম, পেয়ারা ইত্যাদি বড় বড় গাছের ডালপালা মেলে মাথার উপর চাঁদোয়া তৈরি করে ফেলেছে। যদিও তারা পাতা ঝরে গিয়ে অনেকটাই শ্রীহীন, তবুও যেন কোনো এক অঘোষিত নিয়মে সূর্যের আলো খানিক কম আসছে এখানে। লোহার গেটটাও জং ধরে ঝুরঝুরে হয়ে গিয়েছে। জায়গায় জায়গায় শিকগুলো নেতানো লতার মতো খসে পড়েছে। আমি সাবধানে মরচে পড়া শলা আর কাঁটা ঝোপ পেরিয়ে ভেতরের চৌহদ্দিতে পা রাখলাম। সঙ্গে সঙ্গে মনে হলো বাইরের পৃথিবীর দরজা যেন বন্ধ হয়ে গেল আমার জন্য। এ যেন একটা আলাদাই জগৎ, এখানে সবকিছুই যেন আলাদা। পাতা ঝরা বড় বড় গাছগুলো যেন ডাইনির বিশাল ধারালো নখের মতো ঝুঁকে আছে উপর থেকে। পাখিরা সেখানে কোনোদিন বাসা বেঁধেছে বলে মনে হয় না। চারিদিকে কোনো জীবিত প্রাণীর চিহ্নই নেই, শুধুমাত্র কিছু ছোট ছোট মাছি জাতীয় পোকা দেখা যাচ্ছে। একটা ভেজা সোঁদা গন্ধও ছিল সেই বন্ধ বাতাসে, যদিও তাকে গন্ধ না বলে দুর্গন্ধ বলাই ভালো। মোট কথা, দিন দুপুরে ঝুলকালি মাখা শিকড় গজানো বাড়িটার সামনে দাঁড়িয়ে বুকের ভেতর ধুকপুকানি যেন আমার ক্রমাগত বেড়েই চলেছে। না, শান্ত করতে হবে স্নায়ুকে। এ তো জঙ্গল হয়ে যাওয়া একটা বাড়ি ছাড়ার কিছুই নয়। হয়তো গত সন্ধ্যায় অমন আধো আধো অন্ধকারে বাড়িটাকে দেখার পর আমার মনের মধ্যে একটা নেগেটিভিটি তৈরি হয়েছে। এইসব ভাবতে ভাবতে বাড়িটার দালান জাতীয় জায়গাটায় শেষ পর্যন্ত পা রাখলাম। দোতলা বাড়ির সামনে ঘাস কুলমে ঢাকা একটা দালান। এখানে ওখানে সবুজের ফাঁকে দাঁত বের করে আছে কালচে ধূসর রঙের সিমেন্টের অংশ। দালান পেরিয়ে কিছুটা গেলে একটা সবজেটে কাঠের দরজা, যার একদিকের পাল্লা ভেঙে পক্ষাঘাতগ্রস্ত রোগীর মতো বেঁকে চুড়ে পড়ে রয়েছে। যেন অনন্তকাল ধরে এইভাবেই পড়ে রয়েছে এটা। এক পাশ হয়ে শরীরটাকে গলিয়ে দিতেই পা পড়ল পুরু ধুলোর আস্তরণের উপর। সোজা হয়ে দাঁড়িয়েই খানিকটা থমকে গেলাম। না না, আর কিছুই নয়, ছায়া ছায়া অন্ধকারে কিছুক্ষণের জন্য অন্ধ হয়ে গিয়েছিলাম। কিছু পর চোখ শুয়ে যেতে ধীরে ধীরে চোখের সামনে ফুটে উঠল দত্তদের বাড়ির একতলাটা। একটা হল ঘর, যার বিভিন্ন জায়গায় খসে পড়েছে সিমেন্টের বড় বড় চাঙড়। কাঠের জানলাগুলোর বেশিরভাগটাই কাঠ পচে গিয়ে ঝুলে পড়েছে, আর সেই ফাঁক ফোকর দিয়ে আসা আবছা আলোয় বাড়ির ভেতরটা অল্প অল্প দেখা যাচ্ছে। ভেতরের অবস্থা অবশ্য বাইরের চেয়ে ভালো। কিছু কিছু আসবাবও নজরে পড়ল।
হলঘরের একদিকে তালাবন্ধ কোটা দুয়েক ঘর, তার পাশ দিয়ে সিমেন্টের ভাঙার রেলিংটা বাঁকানো সিঁড়ি হয়ে উঠে গিয়েছে একেবারে দোতলায়। মিনিট খানেক দাঁড়িয়ে জরিপ করার পর মনের ভেতর অস্বস্তির ছায়াটা ধীরে ধীরে কেটে যাচ্ছিল। একটা তো পরিত্যক্ত বাড়ি, জাস্ট অস্বাভাবিকতা তো কিছুই নেই। দোতলার সিঁড়ির শেষ ভাগটা নজরে পড়ল আমার। সঙ্গে সঙ্গেই মাথার ভেতর ধপ করে উঠল সেই আগের দিনের দৃশ্যটা। হাতটা দোতলার একটা ঘরের জানালায় দেখেছিলাম না? তাহলে কি কেউ ঢুকেছিল এই বাড়িতে? সিঁড়ির ওপরের অংশটা একরকম আধো অন্ধকার। মনের জোরটা এতক্ষণে ফিরে এসেছে। এই রকম একটা পরিত্যক্ত বাড়িতে যদি কেউ ঢুকেই থাকে তবে সে নিশ্চয়ই কোনো মতলবে ঢুকেছে। অতএব উপরতলাটা দেখা আমার কর্তব্য। এই ভেবে মনের জোর বাড়িয়ে সিঁড়ির দিকে পা বাড়ালাম। বেশিরভাগ ধাপই ভেঙে গেছে সিঁড়ির, তাই সাবধানে আস্তে আস্তে উঠছি। শেষ প্রান্তে একটা সরু প্যাসেজ, যার উল্টো দিকটা থেকে একটা আবছা আলোর আভা আসছে। নিশ্চয়ই ওদিকে কোনো ঘর রয়েছে। প্যাসেজটা ধরে হাঁটতে হাঁটতে সেই দিকে এগিয়ে যাচ্ছি, এমন সময় আমার রক্তের ভেতর এক টুকরো হিমবাহের স্রোত বইয়ে দিয়ে সামনের আধো অন্ধকার ঘরটার ভেতর থেকে একটা ফ্যাঁস ফ্যাঁসে শ্লেষা চড়ানো স্বর ভেসে এলো। প্রচণ্ড চমকে উঠে পাশের একটা থাম ধরে কোনো রকমে নিজেকে সামলালাম। কেউ একজন আছে এখানে। এমন অপার্থিব কণ্ঠস্বর শোনার পর একটা বিদ্যুৎ চমক যেন খেলে গেল আমার ভিতর। কয়েক সেকেন্ড সব কিছু একেবারে চুপচাপ। আমি ধীরে ধীরে পা বাড়ালাম ঘরের ভিতর। সামনে দেখলাম একটা বন্ধ জানালার পাশে চেয়ার জাতীয় কিছুতে বসে আছে একটা মানুষ। পাশুটে রঙের চাদর জাতীয় কোনো কিছুতে তার সারা শরীর ঢাকা। শুধু উল্টো দিকের ভাঙা জানালার ফাঁক ফোকরে গলে আসা সূর্যের আলোয় তার শরীরের একাংশ দেখা যাচ্ছে। সেই ঘষা কাঁচের মতো আলোয় অস্পষ্টভাবে দেখতে পেলাম তার কোঁচকানো ঝুলে পড়া চামড়া, কোঠরাগত লালচে ঘোলাটে চোখ আর রক্তশূন্য ফ্যাকাশে গাল। দেখেই বোঝা যাচ্ছে মানুষটি বৃদ্ধ। অতি কষ্টে যেন চোখের পাতা খোলার চেষ্টা করলেন বৃদ্ধ। কে আসে? আপনি কে? মস্তিষ্ক সচল হয়ে উঠেছে আমার। ভয় পাওয়ার মতো যে কিছুই নেই সেটা ভালো করে বুঝে গেছি, কিন্তু একরাশ কৌতূহল টকবক করছে মনের ভেতর। কে এই লোলচর্ম বৃদ্ধ? এ শরীর নিয়ে এখানে এলেন কিভাবে? আচ্ছা, এনারই হাত কি আমি কাল দেখেছিলাম? এটা তো আমার বাড়ি। আমার বাড়ি। মাথা নাড়তে নাড়তে বাচ্চাদের মতো অভিমানের সুরে বলে উঠলেন বৃদ্ধ। পাগল টাগল নাকি? বলে কি বুড়ো? বয়সের সঙ্গে মাথাটাও গেছে বোধ হয়। নিশ্চয়ই বাড়ির লোকের নজর এড়িয়ে কোনোভাবে ঢুকে পড়েছে এখানে। আপনার নাম কি দাদু? বাড়ি কোথায়? চলুন না, আমি ছেড়ে দিয়ে আসছি। আমার বাড়ি। আমার বাড়ি। আমি সোমেন্দ্র দত্ত। এটা পলাশপুর। আমার বাড়ি। চোয়াল ঝুলে পড়েছে আমার। তলপেটের ভেতর কেমন যেন গুড়গুড় করছে। ইনি সৌমেন্দ্র দত্ত, ভোলা মামার সমুদা? না না, এই বদ্ধ পাগল। কিছুক্ষণের জন্য আমার মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। আপনি যে সৌমেন্দ্র দত্ত তার প্রমাণ কি? আপনি তো দিল্লিতে থাকতেন, এখানে কবে ফিরলেন? উত্তেজনার ভারে কুঁজো হয়ে যাওয়ার শরীরটা কোনো মতে তোলবার চেষ্টা করলেন বৃদ্ধ। কবে? সে কতকালের কথা, কতদিন হয়ে গেল, হিসেব থাকে
থাকে না। আমার তো শিকড় বাকড় গজিয়ে গেছে এখানে। ও তাই? তা কিসের জন্য এই জংলা পোড়া বাড়িতে এসে ডেরা গাড়লেন শুনি? ক্রমশ আমি তেরিয়া হয়ে উঠেছি। জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করছিলেন বৃদ্ধ। আমার শেষ প্রশ্নটায় কোঠরাগত চোখ দুটো যেন একেবারে দপ করে জ্বলে উঠল। মৃত্যুর অপেক্ষায় এই প্রকৃতি এই গাছপালার মধ্যে মিশে যাওয়ার অপেক্ষায়। কিছু কথার কোনো উত্তর হয় না। মনটা কেমন যেন আর্দ্র হয়ে উঠেছিল আমার। কে এই বৃদ্ধ? এইভাবে সহায় সম্বলহীন অসুস্থ মানুষটাকে একলা ফেলে রেখে কোথায় গেল সবাই? কেউ শোনে না আমার কথা। একটা ভারী দীর্ঘশ্বাস ফেলে আমার মুখটা খুঁটিয়ে দেখতে লাগলেন বৃদ্ধ। বিশ্বাস করে না, ভাবে গল্প। যেন ভয় পায় আমাকে। কেউ থাকে না আমার কাছে, সবাই ছেড়ে চলে যায়, সবাই ছেড়ে চলে যায়। তুমিও চলে যাবে এক্ষুনি। বলতে বলতে হতাশ গলায় চোখ বুঝলেন। পরক্ষণেই চোখ খুলে আবার জলজলে দৃষ্টিতে তাকিয়ে বললেন, আচ্ছা তুমি কে? হ্যাঁ, কে তুমি? আমি বলছি। বৃদ্ধের সামনে পড়ে থাকা একটা নিচু চৌকিতে গিয়ে বসলাম। হয়তো ওনার কোনো কথাই বিশ্বাসযোগ্য নয়, তাও এই অসুস্থ বৃদ্ধকে সঙ্গ দিয়ে তার পাশে বসে গল্প শুনে শীতের একটা বেলা না হয় কাটালামই। তাছাড়া স্টোরি স্টোরি করে মাথার ভেতরের রিপোর্টারটা অনেকক্ষণ ধরে চেঁচাচ্ছে। বলা যায় না তেমন কোনো ইন্টারেস্টিং গল্প জুটে গেলেও যেতে পারে। তাছাড়া ভোট পরবর্তী উত্তেজনা থিতিয়ে পড়লে এসব ইমোশনাল স্টোরি পাবলিকে খায়ও ভালো। আমি নিজের পরিচয় দিলাম। রিপোর্টার শুনে বৃদ্ধের চোখ দুটো চকচক করে উঠল। তুমি শুনবে আমার গল্পটা? হ্যাঁ, বলবে সবাইকে? হ্যাঁ, ওরা আসছে, উঠে আসছে, কিন্তু ওরা ছেয়ে যাবে গোটা পৃথিবী, গিলে ফেলবে সব কিছু। শেষের দিকের কথাগুলো বলার সময় এক ভয়ালো বিভীষিকা ছড়িয়ে পড়ল তার মুখে। ভয়ঙ্কর আতঙ্কে চোখ দুটো যেন কোঠর থেকে ছিটকে বেরিয়ে আসবে। কারা আসছে? হাঁফাতে হাঁফাতে মুখ খুলে খানিক নিঃশ্বাস নিলেন বৃদ্ধ। চোখ বন্ধ করে হেলান দিলেন চেয়ারে। সেই অবস্থাতেও কি যেন এক আদিম আতঙ্কে কয়েকবার কেঁপে উঠল তার চাদর ঢাকা শরীরটা। সব কেমন ভুলে যাচ্ছি জানো। মাথার ভেতরে কেমন সব জট পাকিয়ে। তাও মনে হচ্ছে সেটা 55 সাল হবে বোধ হয়। 55 নাকি 56, এই জানে। তখন দিল্লিতে থাকি, ISI-তে চাকরি করি। ISI মানে? হ্যাঁ, আমি জানি, আপনি বলে যান। জানো? আচ্ছা, বিভিন্ন প্রজেক্টের সিনিয়র সুপারভাইজার হিসেবে কাজ করি। সেই সময় সবচেয়ে বেশি এক্সক্যাভেশন বা খোঁড়াখুঁড়ির কাজ চলছিল একটা জায়গাকে ঘিরে। বছর কয়েক আগে আবিষ্কার করা সিন্ধু সভ্যতার সময়কার এক শহর লোথাল। লোথালে তখন অনেকগুলো টিম একসঙ্গে কাজ করছে। আমরা হেডকোয়ার্টার্স থেকে মনিটর করি সেসব। রোজই নতুন নতুন তথ্য আসতে লাগলো। যত দিন যাচ্ছিল একটু একটু করে বুঝতে পারছিলাম এটা আসলে কোনো শহর নয়, বন্দর।
কিন্তু কিভাবে আর কেনই বা এত বড় সুগঠিত একটা বন্দর ধ্বংস হয়ে গেল তা তখনও আমাদের অজানা। শেষ পর্যন্ত সেই সত্য জানতে পেরেছিল যারা, তাদের মধ্যে এখনো জীবিত আছি এই একমাত্র আমি। একদিন আমার সঙ্গে মুছে যাবে সেই সত্যটাও, কিন্তু ওরা থেকে যাবে, একে একে ধ্বংস করবে মানব সভ্যতার যত নিদর্শন। বরফের চায়ের মতো তার হিমশীতল গলার স্বরে আমার ভেতরটা পর্যন্ত কেঁপে উঠল। হঠাৎ খেয়াল করলাম নিজের অজান্তেই কখন যেন হাত চলে গেছে পকেটে। বের করে এনেছি আমার সব সময়ের সঙ্গী পেন আর নোটবুকটা। আমার মন বলছে কিছু একটা ঘটতে চলেছে, চমকপ্রদ কিছু একটা। আমার নোটবুকটাকে দেখে এক ঝলক আলতো হাসির আভাস এসেই আবার যেন মিলিয়ে গেল বৃদ্ধের মুখ থেকে। তারপর চাদরের আড়ালে একদিকে ঢাকা অস্বাভাবিক জলজলে একটা চোখে আমার দিকে তাকিয়ে বিকৃত স্বরে বলে উঠলেন তিনি, পৃথিবীর সর্বপ্রথম মানুষের তৈরি বিশাল আকার এই বন্দর জাস্ট একটা রাতের মধ্যে তলিয়ে গেল সমুদ্র গর্ভে। কিন্তু কাদের জন্য? কারা উঠে এলো সমুদ্র থেকে? কিভাবে আমি পৌঁছলাম সেই রহস্যের দোরগোড়ায়? তাহলে বলি শোনো। একদিন হেড অফিসে খবর এলো লোথালের কাছাকাছি একটা জায়গায় কচ্ছের রনের সংযোগস্থলে সমুদ্র দিয়ে যাওয়ার সময় হঠাৎ পরপর কয়েকটা মাছ ধরার ট্রলার নিখোঁজ হয়েছে। জায়গাটা আসলে একটা খাঁড়ির মতো। সমুদ্রের জল সরু গতিপথে ঢুকে বদ্ধ জলার মতো রূপ নিয়ে আবার সরু মুখে বেরিয়েছে। ঘটনাটা নিয়ে আমাদের মাথা ব্যথা হওয়ার কোনো দরকারই ছিল না, কিন্তু কাকতালীয়ভাবে ওই ট্রলারগুলোর মধ্যে একটা ছোট লঞ্চ ছিল আমাদের কর্মীদের। তারা বেশ কিছু মালপত্র নিয়ে যাচ্ছিল। এমন অবস্থায় সচরাচর যা করা হয় হেডকোয়ার্টার্স থেকে তাই করা হলো, অর্থাৎ একটি প্রতিনিধি দল পাঠিয়ে দেওয়া হলো ঘটনার রিপোর্ট দেওয়ার জন্য। আর এরপরেই শুরু হলো আসল ঘটনা। কি কি ঘটনা? ওই দলটাও নিখোঁজ হয়ে গেল। হ্যাঁ, কিন্তু কেন? মানে কিভাবে? বলছি হ্যাঁ, উনি যে আর্কিওলজিস্ট সৌমেন্দ্র দত্ত সেই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। এমন নিখুঁত বিবরণ দিয়ে গল্প বলা মানুষটা আর যাই হোক পাগল হতে পারে না। তো যাই হোক, নড়ে চড়ে বসলো হেডকোয়ার্টার্স। ঠিক হলো আবার একটা টিম পাঠানো হবে, তবে এবার জলপথে নয়, ডাঙায়। লোকাল পুলিশ প্রশাসনকে জানিয়ে রাখা হলো। তো সেই দ্বিতীয় দলটাতে ছিল আমার সহকারী, আমার বন্ধু পি মুরুগান। মুরুগানকে খুব কাছ থেকে দেখেছি আমি। ঢাকা বুকো, যে কোনো বিপজ্জনক কাজে বুক জিতিয়ে আগে এগিয়ে আসে। এই সাহসী তামিলটি দলে আছে জানা মাত্র আমি অত্যন্ত নিশ্চিন্ত হয়েছিলাম যে এই রহস্য সে সমাধান করবেই। মুরুগানরা রওনা হওয়ার দিন দুয়েক পরেই খবর নিয়ে এলো প্রথম টেলিগ্রামটা। স্যার, এখানে খাঁড়ির সংযোগস্থলের কাছে একটা কিছুর খোলা মুখ পেয়েছি। মনে হচ্ছে জলের তলায় কিছু একটা আছে।
আমার আমার ঠিক সুবিধে ঠেকছে না স্যার। সেই কদিন আমাদের সমস্ত মনোসংযোগ তখন মুরুগানদের থেকে আসা রিপোর্টের দিকে। একে একে খবর আসতে থাকলো। খাড়ির মুখে ডাঙা জমি থেকে কিছুটা এগোলেই জলের নিচে পাওয়া গিয়েছে একটা কনস্ট্রাকশন, সম্ভবত লোথাল এরিয়ার একটা অংশ। সাড়া পড়ে গেল বড় কর্তাদের মধ্যে। হেড অফিস থেকে জানিয়ে দেওয়া হলো কোনো রকম সাহায্য লাগলে তারা যেন জানায়। তখনই প্রয়োজনীয় যন্ত্রপাতি, রসদ ইত্যাদি সহযোগে টিম পাঠিয়ে দেওয়া হবে। কাজ যেন কোনো মতেই না থামে। কটা দিন খুব উত্তেজনায় ফুটছিল সবাই। ওদিকে কাজও চলছে তরতরিয়ে। মুরুগানের নেতৃত্বে খাড়ির ওই অংশকে ঘিরে জল সেঁচে তোলার কাজও শুরু হয়ে গিয়েছে। এমন সময় টেলিগ্রাম আসা হঠাৎ বন্ধ হয়ে গেল। মানে? হারিয়ে গেল ওরাও। তারপর 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 এলো আমার জীবনের ভয়ঙ্করতম সেই অধ্যায়। মুরুগানদের নিখোঁজ হওয়ার পর হেডকোয়ার্টার্সের তাবড় তাবড় অফিসারদের মধ্যে মোটামুটি দুটো ভাগ হয়ে গেল বলা চলে। সাহসী এবং পরিশ্রমী হওয়ার সঙ্গে সঙ্গে মুরুগান ছিল একই রকম সৎ, ঠোঁট কাটা। ওর এই স্বভাবের জন্য বেশ কিছু অফিসারের সঙ্গে ওর আড়ালে আবডালে টুকটাক ঝামেলা হয়েছিল। অনেকেই ওকে ভালো চোখে দেখতো না। সেই দলটা প্রমাণ করতে মরিয়া হয়ে উঠল যে ওসব নিখোঁজ টিখোঁজ আসলে কিছুই না। মুরুগান নিশ্চয়ই ওখানে মাটির নিচে কোনো মূল্যবান জিনিসের খোঁজ পেয়েছে এবং পাওয়া মাত্রই যন্ত্রপাতি মালপত্তর গুটিয়ে নিয়ে সরে পড়েছে। অন্যদিকে ছিলাম আমাদের মতো কিছু অফিসারেরা, যারা মুরুগানের খুবই ঘনিষ্ঠ ছিলাম এবং জানতাম এরকম কাজ কখনোই ও করতে পারে না। নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে ওরা। দুপক্ষের বাদানুবাদের পর কর্তৃপক্ষ শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল যে আমাদের মধ্যে থেকে কিছুজন টিম বানিয়ে ওখানে গিয়ে অনুসন্ধান চালাতে পারে। তবে আমাদের সঙ্গে কয়েকজন সশস্ত্র পুলিশ থাকবে। আসলে এক ঢিলে দুই পাখি মারা আর কি। তো যাই হোক, আমাদের কোনো প্রবলেম ছিল না তাতে। মুরুগানদের খুঁজে বের করা আর ওই আন্ডার ওয়াটার সাইটের রহস্য সমাধান করাই ছিল আমাদের মূল লক্ষ্য। অবশেষে দিল্লি থেকে রওনা হয়ে গুজরাটের আহমেদাবাদ হয়ে ওই জায়গায় পৌঁছলাম আমরা কজন। গিয়ে দেখি আমাদের আশঙ্কাই ঠিক। ঘটনাস্থলে পড়ে আছে সমস্ত যন্ত্রপাতি, ল্যাবরেটরি ইকুইপমেন্টস থেকে শুরু করে মুরুগানদের জামা কাপড়, ব্যবহার করা জিনিসপত্র। কিন্তু কেউ কোথাও নেই। আশেপাশের কিছু জেলে মাঝি জানালে তারা দিল্লির বাবুদের এখানে কাজ করতে দেখেছে। কিছু স্থানীয় কুলি মজুরও ছিল, কিন্তু একদিন সকাল থেকে আর ওদের দেখতে পাইনি। কপালে দুশ্চিন্তার ভাঁজ আরো গভীর হচ্ছিল আমাদের। সাইটটা খুব ভালোভাবে ঘুরে দেখলাম। অস্থায়ী লক গেট বসিয়ে একটা চারকোনা জায়গায় জল সেচে তুলেছে মুরুগানরা। তার ফলে জলের তলা থেকে উঠে এসছে একটা চৌবাচ্চা, আর তাকে ঘিরে খুপড়ি কিছু ঘরের মতো জিনিস।
এতটা বলেই আবার চঞ্চল চোখে বাইরে থেকে আসা রোদের দিকে তাকাতে লাগলেন বৃদ্ধ। আশ্চর্য, কি এত দেখছেন উনি? মনে হচ্ছে কিসের যেন তাড়া আছে তার। জানালাটা খুলে দেব, একটু রোদে বসবেন? একটু আন্তরিক গলাতেই বললাম। এত শীতে হয়তো কষ্ট হচ্ছে তার, কিন্তু সে যেন কথাটা শুনে আরো গুটিয়ে গেল। পেরিয়ে থাকা একটা শীর্ণ রক্তশূন্য হাত দিয়ে নিজেকে আরো ভালো করে মুড়িয়ে নিলেন চাদরে। উন্মাদগ্রস্তের মতো বিড়বিড় করতে করতে পরক্ষণে স্বাভাবিক কণ্ঠে বলে উঠলেন, না থাক, এখন এখন খুলতে হবে না। ঘটনাগুলো বলতে হবে তো। আসলে ধীরে ধীরে সমস্ত স্মৃতি মুছে যাচ্ছে। এই স্মৃতিগুলো খুব কষ্ট করে বাঁচিয়ে রেখেছি। যদি কাউকে কোনোদিন বলতে পারি, যদি কাউকে বলতে পারি, ওরা ওরা তো সব গিলে ফেলবে একটু একটু করে। ওরা ওরা গিলে ফেলবে, ওরা সব গিলে ফেলবে। ওরা কাউকে বলতে পারবো না। ওরা পরের দিন থেকে আমরা আবার কাজ শুরু করে দিলাম। স্থানীয় কুলি মজুর জোটাতে আমাদের বেশ বেগ পেতে হয়েছিল। আগের মজুরেরা হঠাৎ করে নিখোঁজ হয়ে যাওয়ায় সবার মনে তখন একটা ভয় ঢুকে গেছে। বেশ কিছু টাকা পয়সা দিয়ে রাজি করাতে হলো ওদের। তাছাড়া এবারের সঙ্গে সশস্ত্র পুলিশ দেখেও ওরা কিছুটা ভরসা পেয়েছিল বোধহয়। যাই হোক, খোঁড়াখুড়ির চিহ্ন দেখে বুঝলাম মুরুগানরা পশ্চিম প্রান্ত বরাবর ওই ঘরগুলোর আশেপাশে খোঁড়াখুঁড়ি করেছিল। আমাদের একটা ধারণা হয়েছিল ওই জায়গাতেই কোথাও হয়তো কোনো চোরাবালি বা গর্তের মধ্যে পড়ে তলিয়ে গেছে ওরা, বা জলের স্রোতেও ভেসে যেতে পারে। তো সেই মতন খুবই সাবধানে কাজ শুরু করলাম। দিন দুয়ে কাটলো, তারপর এলো সেই দিন। সেদিন সকাল থেকে শুরু হয়েছিল খোঁড়াখুঁড়ির কাজ। তাঁবুর ভেতরে বসে কিছু মাপজোখের কাজ করছিলাম আমরা তিনজন। খাতটার মধ্যে নেমে তখন খুঁজছিল জনা পাঁচেক কুলি। নমুনা সংগ্রহ করছিল আমাদের আরো দুজন সহকর্মী। আর খাতের ওপরে বসে একটা মেশিন ঠিক করছিল একজন টেকনিশিয়ান। হঠাৎ একটা ভয়ঙ্কর কান ফাটানো চিৎকার শুনে বুক কেঁপে উঠল আমাদের। কে যেন এক করাল বিভীষিকায় ছটফট করতে করতে মরণপণ আর্তনাদ করছে। হাতের কাজ ফেলে পাগলের মতো দৌড়ে গেলাম সাইডে। দেখি মাটির ওপরে শুয়ে কাঁপতে কাঁপতে বলির পাঁঠার মতো ছটকাচ্ছে সেই টেকনিশিয়ান। আতঙ্কে যেন বেঁকে গেছে তার মুখের সমস্ত মাংসপেশি। আমরা গিয়ে ঘিরে ধরলাম তাকে। শান্ত করার চেষ্টা করতে করতে জিজ্ঞেস করলাম কি হয়েছে, কিন্তু কপাল। প্রবল আতঙ্কে কাঁপতে কাঁপতে দুর্বোধ্য আওয়াজ বেরোতে লাগলো তার মুখ দিয়ে। কোনো মতে খাতটার দিকে আঙুল দেখিয়ে খামচে ধরলো নিজের বুক। তারপর ধীরে ধীরে নিস্তেজ হয়ে ঢলে পড়ল একেবারে। পরীক্ষা করে দেখলাম প্রাণ নেই সে শরীরে। সম্ভবত হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছে সে। কিন্তু নিচু খাতটাও তো তখন শুনশান। বাকিরা কোথায় গেল? যেখানে সেখানে ছড়িয়ে পড়ে শাবল, কোদাল, টেস্ট টিউব, মানুষগুলোই নেই। শুধু মধ্যিখানের চৌবাচ্চায় জমে থাকা জলে যেন ছোট্ট ছোট্ট ঢেউ।
ভয় পায়ে নামলাম আমরা তিনজন। খাতের এক পাশেই পড়েছিল সাকশান যন্ত্রটা। ওই চৌবাচ্চার জলেই কি তলিয়ে গেছে বাকিরা। আতঙ্কে উত্তেজনায় কাঁপতে কাঁপতে কোনো মতে জল সাঁচার যন্ত্রটা নিয়ে সবে গেছি চৌবাচ্চার সামনে। চৌবাচ্চার জলের ভিতর থেকে উঠে এলো সেই আদিম বিভীষিকা। একটা দুর্গন্ধময় সবুজ থকথকে ঝিলির মতো জিনিসে ঢেকে যেতে থাকলো চৌবাচ্চার গা। যেন হড়হড়িয়ে গড়িয়ে পড়তে থাকলো। তারপর তার ভেতর থেকে মাথা তুলল কিলবিলে সাপের মতো সহস্র সুর। তার ক্ষুধার্ত মুখগুলো সবেগে নেমে এসে গিলে ফেললো আমার দুই সহকর্মীকে। তাদের মরণাপন্ন চিৎকারের মধ্যেই দেখতে পেলাম চোখের নিমেষে লাল রক্তের দনার মতো দুমড়ে মুচড়ে নিজেদের মধ্যে তাদের সাফটে নিল সেই শ্যাওলা। লাল রং মিশে গেল সবুজে। শ্যাওলা অন্য গ্রহ থেকে এসে প্রথম পৃথিবীর বুকে পা রেখেছিল যারা, পৃথিবীর প্রথম জীবকোষে প্রাণ সঞ্চার যাদের দিয়ে, সেই শ্যাওলা। সেই শ্যাওলারা আবার উঠে এসেছে সমুদ্র গর্ভ থেকে। এক এক করে গিলে ফেলবে সব কিছু। সেই করাল বিভীষিকা তার রক্ত চোষা সুর নিয়ে নেমে আসতে থাকলো আমার দিকে। প্রাণপণে পালানোর চেষ্টা করলাম। হাঁটু দুর্বল, আছাড় খেয়ে পড়লাম চৌবাচ্চার এক কিনারে। ডান দিকের কিছুটা অংশ ঘষতে গেল সেই থকথকে শ্যাওলার আস্তরণে। কিন্তু তারপর ঈশ্বর আমায় শক্তি দিলেন। কোন এক অমানসিক বলে নিজেকে টেনে হিঁচড়ে সরিয়ে নিলাম সেই নেমে আসা সুনেদের কবল থেকে। কোনো মতে দৌড়ে এলাম সিঁড়ির কাছে। আর সিঁড়ির ওপরের প্রান্তে পৌঁছানো মাত্র সব অন্ধকার, সব কালো। যেন একটা ঝড় বয়ে গেল ঘরটার মধ্য দিয়ে। ঝড় বৃষ্টির পর শান্ত প্রকৃতির মতো বসে আছেন বৃদ্ধ। চোয়াল ঝুঁকে পড়েছে বুকের উপর। কিছুটা পরে একটা ঘোলাটে চোখে তাকিয়ে ফিসফিস করে বলে উঠলেন, এই শ্যাওলা কেড়ে নিয়েছে আমার সব কিছু, ধ্বংস করে দিয়েছে আমার জীবন। যেভাবে ধ্বংস করে দিয়েছিল লোথাল বন্দর, কালের নিয়মে আবারও একদিন মাথা ছাড়া দেবে তারা। গিলে ফেলবে আরো কোনো সভ্যতাকে। সাবধান, খুব সাবধান, খুব সাবধান। গিলে ফেলবে, গিলে ফেলবে। প্যান্টের ধুলো ছেড়ে উঠে দাঁড়ালাম। নোটবুক অনেক আগেই ঢুকিয়ে ফেলেছি, কারণ সত্যি বলতে কি লেখার কিছুই নেই। কি লিখব? এই পাগলা বুড়োর প্রলাপ, নাকি বিদেশি সাইফাই মার্কা গাঁজাখুরি গল্প? সমুদ্র থেকে নাকি শ্যাওলা দানব এসে গপ করে গিলে ফেলবে সবাইকে? যত সব। ইনি যদি সত্যি আর্কিওলজিস্ট দত্ত হয়ে থাকেন, তাও বলবো স্ত্রী কন্যাকে হারিয়ে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। স্প্লিট পার্সোনালিটি বা ওই জাতীয় কোনো রোগে ভুগছেন। আর এই ফাঁকা বাড়িতে বসে বসে এইসব আজগুবি আষাঢ়ে গল্প কল্পনা করছেন। ঘড়িতে সময় দেখলাম, দুপুরের খাওয়ার সময় প্রায় হয়েই এসেছে। না, এবার ফিরতে হবে। শুধু শুধু একটা সকাল এই বুড়োর পাল্লায় পড়ে নষ্ট হলো। খাওয়ার কথায় মনে হলো, একা একাই বাড়িতে বসে থাকেন ভদ্রলোক, তার খাবার দাবারের ব্যবস্থা করে কে? প্রশ্নটা মনে এলেও জিজ্ঞাসা করতে সাহস হলো না। এই ব্যাপারে আবার কোনো রূপকথার কাহিনী ফেঁদে বসবেন হয়তো।
কি তোমারও বিশ্বাস হলো না তো? খবরের কাগজে ছাপা যায় না আমার গল্পটা, না? ছাপা যায় না মানে না না, তা কেন, অবশ্যই লিখবো আপনার কথা, কিন্তু এখন তো বেলা হয়ে গেল, আমাকে বাড়ি যেতে হবে। বুঝতেই পারছেন, মামার বাড়িতে এসেছি। বলতে বলতে পেছন ফিরে হাঁটা লাগালাম। মোড়টা ঘোরার আগে দেখলাম চাদরের আড়াল থেকে সেই একটা চোখ আমার দিকেই তাকিয়ে রয়েছে। কাঁচা রাস্তা শুরু হওয়ার মুখের পানের দোকানটার সামনে এসে বুক পকেটে হাত দিতে গিয়ে বুঝলাম না, একটা গন্ডগোল করে ফেলেছি। ওই বৃদ্ধের সামনে বসে পকেট থেকে পেনটা বার করেছিলাম, কিন্তু বেরোনোর সময় আর পকেটে ঢোকাতে বেমালুম ভুলে গিয়েছি। পেনটা আমার বেশ শখের, প্রথম পাওয়া মাইনে থেকে কেনা সোনালি রঙের বিদেশি ফাউন্টেন পেন। স্টোরি তো কিছুই জুটল না, এখন পেনটাও হাতছাড়া হলে আফসোসের আর সীমা থাকবে না। তাই কতকটা জোর করেই পা বাড়ালাম সেই দিকে। আবার সেই অদ্ভুত দর্শন বাড়ির সামনে এসে দাঁড়ালাম। আঁকড়ে ধরা বটের চারা, সেই ঝোপঝাড়, সেই পাতাবিহীন ন্যাড়া গাছ, সেই নিস্তব্ধ পরিবেশ। সিঁড়ির শেষ ধাপটাতে পা রাখার সঙ্গে সঙ্গেই হঠাৎ বুঝতে পারলাম অস্বস্তিটা কিসের। একটা গন্ধ, একটা বন্ধ সোঁদা প্রাচীন গন্ধ, যেন জলে ভেজা একটা মাংসের টুকরো পচছে। ভালো করে খেয়াল করে বুঝলাম গন্ধটা আগেও ছিল, কিন্তু এখন তীব্রতা অনেক বেড়ে গেছে। আমার পাগুলো আর এগোতে চাইছিল না। এক অজানা শিরশিরানি স্নায়ুগুলোর মধ্যে ছড়িয়ে যাচ্ছিল। কিন্তু আমার কৌতূহল আমাকে থামতে দিল না। কোনো মতে দরজার মুখে দাঁড়িয়ে ভেতরে উঁকি মারলাম। আর সেই মুহূর্তেই আমার হৃৎপিণ্ডটা যেন স্তব্ধ হয়ে গেল। বিধ্বংস খাসনবিশ জীবনে ভয় কাকে বলে জানে না, অন্তত এমন একটা ধারণা আমার মধ্যে ছিল। এইরকম একটা পেশা বেছে নেবার পেছনে সেটাও অবশ্য একটা বড় কারণ। কিন্তু সেদিনের সেই দুপুরটা আমার জীবনের সব ধারণা ওলট পালট করে দিল। ঘরের ভেতরে চেয়ারটা তখনও একই জায়গায় রয়েছে, শুধু মুখটা ঘুরে গিয়েছে জানালার দিকে। জানালার সামনে ঝোলানো পর্দাটা সরানো, আর সেই ফাঁক দিয়ে এক ঝলক আলো এসে পড়ছে সেই অদ্ভুত প্রাণীটার মুখে। হ্যাঁ, মুখটা যে সেই বৃদ্ধের তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু এ কি? চাদরটা তখন পড়ে আছে একপাশে, আর সেই চাদরের নিচে ঢাকা তার শরীরটা, যা এখন জানালা দিয়ে আসা রোদের সামনে পড়ে আছে। স্তম্ভিত চোখে তাকিয়ে দেখলাম তার রং এখন গাঢ় সবুজ। শুধু তাই নয়, সেই থকথকে সবুজ শ্যাওলার মধ্যে যেন চাঞ্চল্য জেগে উঠেছে। তার থেকে সরু সরু হাত যেন আকর্ষের মতো বেরিয়ে আছে, এগিয়ে যাচ্ছে রোদের দিকে। আর সেই বৃদ্ধ চোখ বন্ধ করে এলিয়ে পড়ে আছেন চেয়ারের ওপরে। মাঝে মাঝে ধুঁক গিলছেন, যেন কোনো কিছু তার খাদ্যনালী বেয়ে নিচে পেটের মধ্যে নেমে যাচ্ছে। আতঙ্কের শেষ সীমায় দাঁড়িয়ে হঠাৎ আমার কাছে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল। এই বৃদ্ধ এতকাল একা একা জল ও খাবার ছাড়া এখানে কিভাবে কাটিয়ে দিলেন? তার কারণ তার খাবার, এবং তার তৈরির পদ্ধতি আমাদের থেকে একেবারেই আলাদা, শালক সংশ্লেষ। আর ওই সবুজ থকথকে শ্যাওলার নিচে যে লালচে তরল উঠে আসছে, তার কিছুই নয়, ওই বৃদ্ধেরই রক্ত। বৃদ্ধের শরীরের রক্তেই নিজেদের পুষ্ট করছে এই শ্যাওলা। একটা আতঙ্কিত আর্তনাদ বেরিয়ে আসছিল আমার গলা ছিটকে। সেই আওয়াজে হঠাৎ সচকিত হয়ে সোজা দাঁড়িয়ে পড়ল সুরগুলো।
মুখটা ঘুরে গেল আমার দিকে। আস্তে আস্তে বৃদ্ধের মুখটাও আমার দিকে ঘুরল। আমাকে দেখে চোখ চকচক করে উঠল তার। নিজের শরীরের দিকে ইশারা করে বিকৃত বিদ্রুপ মাখানো গলায় বলল, কি রিপোর্টার, বলেছিলাম না এখানেই আমার শিকড় গজিয়ে গেছে। মরণ ছাড়া এখন আমার মুক্তি নেই, বুঝলে? এই আমার মতোই এক এক করে তোমাদের সবাইকে গিলে ফেলবে। তার সেই অদ্ভুত খড়খড়ে গলার হাসি যেন বাড়িটার পলেস্তারা খসে যাওয়া ইটের ভেতর দিয়ে, ভেঙে পড়া জানালার চৌকাটের ফাঁক দিয়ে বাড়িটার শিরায় শিরায় ছড়িয়ে যেতে লাগলো। মাথার ভেতর কেমন খালি খালি লাগছে। আমার ঝাপসা হয়ে আসা চোখের সামনে দেখতে পেলাম বিভৎস শরীরটার ডান দিক থেকে বেরিয়ে আসা একটা সুর যেন শিকার ধরার ভঙ্গিতে আমার দিকে এগিয়ে আসছে। শরীরের সমস্ত শক্তি দিয়ে মরিয়া হওয়ার চেষ্টা করলাম আমি। উন্মাদের মতো দৌড়ে নামতে লাগলাম সিঁড়ি বেয়ে। তারপর কিভাবে যে বেরোলাম সেই বাড়ি থেকে, কিভাবে যে কলকাতার ট্রেনে চাপলাম, সেটাও আমার কাছে আজও ধোঁয়াশা। তারপর থেকে এই জীবনে আজ অবধি পলাশপুরের ছায়াও মারাইনি আমি। রাতের পর রাত আতঙ্কে কাঁপতে কাঁপতে ঘুম ভেঙে উঠে বসেছি। দু চোখের পাতা এক করতে পারিনি। শুধু মাথার ভেতর ভেসে উঠেছে একটা অর্ধেক শ্যাওলা গজিয়ে যাওয়া সবুজ কদাকার মুখ, আর বহু বছর আগে শোনা একটা বৃদ্ধার ক্ষণক্ষণে গলা। মনে রাখবি, আসলে হয় না বলে কিচ্ছু হয় না। লেখিকা দেবলীনা চট্টোপাধ্যায়ের কথায় ব্যাখ্যাহীন অজানা আতঙ্কের প্রসঙ্গ এলেই আমাদের সামনে চলে আসে বেশ কিছু বিদেশি নাম। অথচ গ্রাম বাংলার সোঁদা গন্ধমাখা প্রেক্ষাপটে যদি ফুটিয়ে তোলা যায় কিছু হাড় কাঁপানো ভয়ের বিবরণ, যাতে বাঙালিয়ানা বজায় থাকবে পুরো মাত্রায়, আবার পাঠকের কল্পনাকে গ্রাস করবে অন্তহীন আতঙ্ক, তাহলে কেমন হয়? এই ভাবনা থেকেই জন্ম হয় ঝুড়িটিটার। এক অশীতিপর গ্রাম্য বৃদ্ধা, অশিক্ষিত হওয়ার সত্ত্বেও যার মনের সবকটা জানলা খোলা, যার চোখে দেখা দেয় এক বৃহত্তর দুনিয়া, যার কাছে আসলে হয় না বলে কিছুই হয় না। পাঠকের দরবারে তাই ঝুড়িদিদা বুতুর জুটি আত্মপ্রকাশ করলো শ্যাওলা গল্পের হাত ধরে। কেমন লাগলো আজকের গল্প? ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানান, আর প্লিজ 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 আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। লেখিকা দেবলীনা চট্টোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ছোট্ট উদ্যোগে পাশে থাকার জন্য। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। শুভরাত্রি, ভালো থাকবেন।